আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 22 ব্যাচের জন্য ইংলিশ বাংলা আইসিটি ফুল কোর্সে। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা আজকে পড়বো ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক যেটার জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে। এটার নাম হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশন নিয়ে পড়াশোনা শুরু করার আগে তোমরা একটু তাড়াতাড়ি করে আমাকে জানাও যে তোমরা কেমন আছো, কোথা থেকে জয়েন করেছো, এবং তোমার কাছে কি মনে হয় যে পাংচুয়েশন টপিকটা তুমি কতটুকু ভালো পারো, অর্থাৎ পাংচুয়েশন টপিকটা নিয়ে তোমার কনফিডেন্স কতটুকু, এইটা একটু আমাকে জানাতে হবে। আচ্ছা, সো আমি দেখছি অলরেডি ক্লাসে কয়েকজন স্টুডেন্ট চলে এসেছে, আর কিছু মানুষজন আসলে আমরা ক্লাসটা একদম ঝটপট শুরু করে দিব। ওকে, তো তোমরা এর আগে বলেছিলে যে তোমাদের পাংচুয়েশনে একটু সমস্যা আছে, সেন্টেন্স কানেক্টরস একটু সমস্যা আছে এবং সিনোনিম অ্যান্টোনিমস একটু সমস্যা আছে। সো আমরা আজকে পাংচুয়েশনটা পড়বো এবং পাংচুয়েশনের টপিকটা অ্যাকচুয়ালি বেশ বড়। সো আমাদের মনে হয় 2 থেকে 3টা ক্লাস পাংচুয়েশন শেষ করতে লাগবে। পাংচুয়েশন শেষ হলে তারপর আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়বো এবং আমাদের শর্ট সিলেবাসটা একদম কমপ্লিট হয়ে যাবে উইথ রিপিটেশন অফ 3 টপিকস, যেটা তোমরা চেয়েছো, যে আগে ক্লাস হয়েছে তারপরও রিপিট করতে বলেছো। আচ্ছা, আমি দেখছি প্রলয় আছে। প্রলয় ভালো আছে আমি। জান্নাতুল অর্ণা আছে, ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা ছবি আছে, সেজান আছে, চমক আছে, পপি আছে। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে যারা যারাই আসছো ক্লাসে তোমার বন্ধুদেরকে মেনশন করে দিও, তাহলে ওরাও ক্লাসটা তাদের মানে ক্লাসটা করতে পারবে। আচ্ছা, এমনকি ফেসবুক আমাকে বলছে যে শেয়ার দিস ভিডিও উইথ মাই ফ্রেন্ডস। এখন আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তো লাভ নেই, ওরা তো ক্লাস করবে না। তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। মনসুর, সমস্যা নাই, তুমি পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। সো আমরা পড়ছি পাংচুয়েশন। পাংচুয়েশন জিনিসটা কি? এটার বাংলাটা করলে দাঁড়ায় যে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন মানে হচ্ছে আমরা যখনই কথা বলি আমরা কথার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিরতি ব্যবহার করি, বিরতি ব্যবহার করি, স্পেস ব্যবহার করি। এগুলি ব্যবহার করে আমরা কি করি? বিরতি বা স্পেস ব্যবহার করে আমরা সুন্দর করে আমাদের কথাটা, মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এই বিরতি বা স্পেস বা মনের ভাব এগুলোর মাধ্যমে আমরা কি করি? কথার আমাদের মনের ভাবটা প্রকাশ করি। সেইটাই হচ্ছে বেসিকলি পাংচুয়েশন। পাংচুয়েশনের সাথে অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজেশনও চলে আসে ইংরেজিতে, কারণ দেখা যায় যে 2টা টপিককে আমরা মোটামুটি একসাথেই পড়ি। সো পাংচুয়েশন মানে হচ্ছে দাড়ি কমার ব্যবহার এক কথায় বলতে গেলে, আর ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে কোথায় তুমি ছোট হাতের এ ইউজ করবে, কোথায় বড় হাতের এ ইউজ করবে, ছোট হাতের বড় হাতের এগুলো নিয়ে হচ্ছে আমরা কি করি? ক্যাপিটালাইজেশন ব্যবহার করে থাকি। আচ্ছা, তো চলো আমরা পড়াটা শুরু করি। সো চলো 2টা উদাহরণ দেখি। কি আছে? লেটস ইট রিফা। চলো রিফাকে খেয়ে ফেলি। আর লেটস ইট কমা রিফা, চলো রিফা আমরা খাই। তাহলে দেখো, একটা কমারই কিন্তু পার্থক্য আছে এই 2টা সেন্টেন্সে। একটা কমা বাদে আর কিছুর কিন্তু কোনো পার্থক্য নাই। যেখানে শুরুতে মনে হচ্ছে যে আমরা চলো সবাই মিলে রিফাকে খেয়ে ফেলি, যেটা আসলে সম্ভব না, সেটাই পরে এসেছে যে আমি আসলে রিফাকে বলছি যে চলো রিফা আমরা খাই। তাহলে দেখেছো এটা কত বড় একটা ব্যাপার, যে একটা কমার জন্য একটা সেন্টেন্সের পুরো অর্থই কিন্তু পাল্টে গেছে। রুবিনা নাজনীন, না তুমি লেট না, তুমি একদম সময় মতোই এসেছো, আমরা মাত্রই পড়াটা শুরু করেছি। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে লেটস ইট রিফা আর লেটস ইট কমা রিফা। সো আমরা কি বলছি? রিফাকে খেয়ে ফেলি আর রিফা চলো আমরা খাই। একটা কমার কারণে আমাদের অর্থটা কত বেশি পাল্টে গেছে। সো এইবার বুঝতে পারছো যে পাংচুয়েশন ব্যবহার করাটা কত ইম্পর্টেন্ট, কারণ না হলে তুমি কি বলতে চাও সেটাই ভুল হয়ে যেতে পারে। তো আমরা যদি সংক্ষেপে দেখি, মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে কিংবা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্ন সমূহকে পাংচুয়েশন মার্ক বলে। এই ফন্টটার কারণে তোমার চিহ্ন, এই যে এখানে এটা আসে না, শুধুমাত্র ফন্টটার কারণে তোমার এই চিহ্ন বানানটা ভুল দেখাচ্ছে। চিহ্ন বানানটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, এবং এটা আসলে ফন্টের কারণে ভুল হয়েছে, এমন না যে আমরা ভুল দিয়েছি। তোমরা একটু শিখে নাও যে এটা ফন্টের কারণে ভুল হয়েছে। আচ্ছা, তো আমরা পরেরটাতে চলে আসি। আমরা দেখলাম যে পাংচুয়েশন মার্ক জিনিসটা কি। ওকে, চমক বলেছে একটা কমার জন্য একটা মেয়ের জীবন বেঁচে গেল। এক্স্যাক্টলি, এবং একটা কমার জন্য আমি আসলে বুঝাতে পারলাম যে আমরা কি বলতে চাই।
সো এখানে দেখো প্রধান প্রধান পাংচুয়েশন মার্ক কোনগুলো? ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন তার মানে কোয়েশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লেমেশন তার মানে এক্সক্লেমেশন মার্ক, তারপর আছে ইনভার্টেড কমা বা এটার আরেকটা নাম আছে কোটেশন মার্ক, কোটেশন মার্ক, তারপর আছে অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ। দেখো হাইফেন আর ড্যাশ কিন্তু আলাদা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস। আবার আমরা কিন্তু এখন দেখা যায় যে আন্ডারস্কোরও ইউজ করি, অর্থাৎ নিচে এরকম একটা থাকে, নিচে একটা দাগ থাকে যেটাকে আমরা আন্ডারস্কোর বলি, তাই না? সো আন্ডারস্কোরও আমরা ব্যবহার করে থাকি, বাট এটা পরীক্ষার জন্য তোমার আসলে লাগবে না। আচ্ছা টিনা, আমি ভালো আছি আপু, তুমি ভালো আছো? আমার গলাটা একটু কেমন জানি লাগে সকালবেলা, একটু ভারী ভারী লাগে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, মানে একটু গরম কমে একটু ঠান্ডা ঠান্ডা শুরু হবে, এই কারণে এরকম হয়। আচ্ছা, তো এই 11 ধরনের পাংচুয়েশন মার্ক ইংরেজি ভাষায় আমরা মূলত ব্যবহার করে থাকি। তো এখন আমরা দেখি ফুল স্টপ সম্পর্কে। বেসিকলি ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ আচ্ছা ক্লাসটা আটকে এসেছিল, তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও তো। আচ্ছা যেটা হয়েছে যে আমাকে জুম বের করে দিয়ে আবার ক্লাসটাতে নিয়েছে, তো এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতন এটা একটু জানাও। ওকে, আমি একটা কাজ করি, আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করি, এখন ঠিক হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। সো যেটুকু বলছিলাম আবার রিপিট করি। সো বেসিকলি আমরা বলছিলাম ফুল স্টপ সম্পর্কে। সো যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, একটা সেকেন্ড, রাইট। সাদিয়া বলছে আমি মনে করেছি আমার সমস্যা, না না তোমার সমস্যা না, আমার এখানে নেটওয়ার্কে ঝামেলা করেছিল। সো ফুল স্টপ দ্বারা আমরা কি বোঝাই? সবচেয়ে দীর্ঘ বিরতি, অর্থাৎ একটা সেন্টেন্স বলা শেষ, যে কোনো একটা তথ্য দেওয়া শেষ, একটা কথা বলা শেষ, এমনটা নির্দেশ করতে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন সম্পূর্ণ বিরতি বোঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে আমরা কি ইউজ করি? ফুল স্টপ। যেমন দ্য বয় গোজ টু স্কুল, ছেলেটা স্কুলে যায়, দেখো এরপরে আমরা একটা ফুল স্টপ ইউজ করেছি, এবং এখানেই আমার এই যে মনের ভাবটা যে সে স্কুলে যায় এইটা ব্যক্ত করা কিন্তু কমপ্লিট। দ্য বয় গোজ টু স্কুল, এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে যদি আমরা 2 নম্বর সেন্টেন্সটা দেখি, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কাউকে আমি কি করছি? আদেশ করছি দরজা খোলার জন্য, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সটাতেও ওপেন দ্য ডোর বলার পর আমার কিন্তু মনের ভাব প্রকাশ করা শেষ, আমি ইউজ করলাম কি একটা ফুল স্টপ। তারপর 3 নম্বরে আছে মে ইউ লিভ লং, আশা করি তুমি দীর্ঘজীবী হও, তাই না? সো তুমি অনেক দিন বেঁচে থাকো বা তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে আমরা মে ইউ লিভ লং দিয়ে বোঝাচ্ছি, এবং এটা হচ্ছে একটা আশীর্বাদমূলক বাক্য বা প্রার্থনামূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এটাও কিন্তু আমরা শেষ করলাম কি একটা ফুল স্টপ দিয়ে। তাহলে দ্য বয় গোজ টু স্কুল, ওপেন দ্য ডোর, মে ইউ লিভ লং, 3টা সেন্টেন্সে আমরা কি করেছি? ফুল স্টপ দিয়ে শেষ করেছি। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরের অংশে দেখি। সো আরো কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার করা হয়? অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ যদি আমরা লিখি সেইটার পর ফুল স্টপ বসে। যেমন দেখো MA,
USA, MA মানে হচ্ছে মাস্টার, ওয়েট, MA মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। দেখো এই মাস্টার অফ আর্টস এর এম এবং এটা নিয়ে সংক্ষিপ্ত করে আমি এই পুরো ডিগ্রিটাকে বোঝাই, তাই এখানে এম এবং এ এর পরে আমি ফুল স্টপ দিয়েছি। আবার কি আছে ইউএসএ, ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে ইউএসএ নিয়ে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। তাহলে দেখো এম এ ইউএসএ এগুলো কি করেছি অ্যাব্রিভিয়েট করার জন্য এই ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে আমরা ফুল স্টপ বসিয়েছি। তারপর কি আছে মিস্টার হাকিম completed his MA from the USA in 1992. মিস্টার হাকিম ইউএসএ থেকে তার এমএ মাস্টার্স ডিগ্রিটা 1992 সালে কমপ্লিট করেছেন, শেষ করেছেন। তাহলে এখন আমাকে বলো যে এই রুলটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আরেকটা মজার জিনিস শেখাই, এই যে মাস্টার অফ আর্টস থেকে যে এমএ করা, এই এমএটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে না মাস্টার অফ আর্টস কে কি বলা হয়, এইটাকে বলা হয় এলাবোরেশন। এলাবোরেশন মানে হচ্ছে বড় করা, এলাবোরেট মানেই বড় করা, এলাবোরেশন মানে হচ্ছে কোনো কিছু আরো ব্যাখ্যা করা, আরো বড় করা। তাহলে এমএ হচ্ছে মাস্টার অফ আর্টস। তাহলে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ বসে, যেমন এমএ ইউএসএ, তাহলে কি দাঁড়াচ্ছে মিস্টার হাকিম কমপ্লিটেড হিজ এমএ ফ্রম দ্য ইউএসএ ইন 1992। হোপফুলি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা থার্ড রুলে চলে আসি। থার্ড রুলে কি আছে ইউজ অফ কম, ও না থার্ড রুল না, এখানে আমরা দেখবো ইউজ অফ কমা। কমার অনেক ব্যবহার। কমার ফার্স্ট ব্যবহারটা কি, সেন্টেন্সের মধ্যে একই পার্ট অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক শব্দ যদি আমরা পাশাপাশি রাখি, তখন প্রথমটা কমা এবং শেষের দুইটি এন্ড দ্বারা যুক্ত হয়। এটা এক্সাম্পল দেখলে একদম ভালোভাবে বুঝবে। তো জিনিসটা কি, একই পার্ট অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক শব্দ যদি পাশাপাশি বসাতে হয়, তখন আমরা প্রথমগুলাকে কমা দিয়ে যুক্ত করব, শেষের দুইটা শুধু এন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে দেখো আমরা চারজন ব্যক্তির নাম দেখছি, আসাদ, হারুন, আজাদ and আমজাদ are studying in the same school. আসাদ, হারুন, আজাদ এবং আমজাদ একই স্কুলে পড়ালেখা করছে। সো এখানে দেখো আসাদ, হারুন, আজাদ আর আমজাদ চারটাই হচ্ছে প্রপার নাউন, চারটাই কি আমার নাউন, একই পার্ট অফ স্পিচ ভুক্ত, এরা কি আছে পাশাপাশি আছে। তো আমি কি করেছি শেষের দুইটা আজাদ এন্ড আমজাদকে এন্ড দ্বারা যুক্ত করেছি। এর আগের তিনটা আসাদ, হারুন এন্ড আমজাদ, আজাদ, এই তিনটা কি দ্বারা যুক্ত হয়েছে, কমা দ্বারা যুক্ত হয়েছে। সিমিলার উদাহরণ কি হতে পারে, আই বট সাম ব্রেড, বাটার এন্ড এগস, আমি কিছু ব্রেড, বাটার এবং ডিম কিনলাম। তাহলে দেখো ব্রেড আর বাটার যুক্ত হয়েছে কমা দিয়ে, আর শেষের দুইটা যুক্ত হয়েছে কি এন্ড দিয়ে। এই রুলটা অনেকে ভুল করে, সো ভালো করে দেখে নাও। আমরা শেষের দুইটাকে সবসময় এন্ড দ্বারা যুক্ত করব, আগের গুলোকে কমা দ্বারা যুক্ত করব। তাহলে এখানে কি বুঝেছো? আচ্ছা আমার কিন্তু এখন আর অসুবিধা হচ্ছে না, তোমরা একটু জানাও যে এখন তোমাদের বুঝতে ঝামেলা হচ্ছে কিনা। আচ্ছা সো এখানে আমরা কি বলেছি যে আজাদ, আসাদ, হারুন, আজাদ এন্ড আমজাদ আর স্টাডিং ইন দ্য সেম স্কুল, আই বট সাম ব্রেড, বাটার এন্ড এগস। আচ্ছা এটা বুঝেছি, এটা একটু কঠিন রুল তো তাই বারবার জিজ্ঞেস করছি। তারপরে কি আছে, কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে কমা বসানো হয়। কেস ইন অ্যাপোজিশন জিনিসটা কি, ধরো তুমি কারো একজনের নাম বলেছো, কোনো একটা কিছু বুঝিয়েছো, সেটার পরে ওই জিনিসটা সম্পর্কে অতিরিক্ত তথ্য তুমি প্রদান করেছো, কোনো আরো কিছু ব্যাখ্যা করো, অতিরিক্ত তথ্য তুমি দিয়েছো চার সম্পর্কে বা আরো ব্যাখ্যা করেছো তার সম্পর্কে। সো যেই কথাগুলো বলে তুমি অতিরিক্ত তথ্য প্রদান করছো বা ব্যাখ্যাটা দিচ্ছ, সেটাকেই বলা হয় কেস ইন অ্যাপোজিশন। যেমন দেখো মিস্টার জালাল উদ্দিন আহমেদ একজনের নাম, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, এই প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ দিয়ে আমরা কি করছি মিস্টার জালালউদ্দিন আহমেদ সম্পর্কে আরো তথ্য প্রদান করছি। তাহলে মিস্টার জালালউদ্দিন আহমেদ প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, তিনি খুব কঠিন প্রশাসক ছিলেন। তাহলে এই যে প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ যে আছে, এইটাই কি আমার কেস ইন অ্যাপোজিশন। এবং আমি কি করেছি দেখো, এই কেস ইন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা ব্যবহার করেছি। প্রিন্সিপাল অফ ঢাকা কলেজের আগেও কমা বসেছে, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজের পরেও কমা বসেছে। তাহলে কেস ইন অ্যাপোজিশনের আগে এবং পরে আমরা কমা বসিয়েছি। তাহলে দেখো
কি হয়েছে? মিস্টার জালালউদ্দিন আহমেদ প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, আগে এবং পরে কমা বসেছে কিসের? প্রিন্সিপাল অফ ঢাকা কলেজে। ঐশী ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আমরা এখন চলে আসি পরেরটাতে। এই রুলটাতে আমরা কি দেখবো? ভোকেটিভ ইউজ কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে কমা বসে, এর আগে কমা বসে। ভোকেটিভ ইউজ বলতে এখানে আমরা মূলত বোঝাচ্ছি যে কাউকে যদি আমরা সম্বোধন করি, অর্থাৎ কাউকে যদি আমরা সম্বোধন করি কিংবা অ্যাড্রেস করি, তাহলে সম্বোধন করি বা অ্যাড্রেস করি, সেই ক্ষেত্রে ভোকেটিভ কেস বলেছি। ভোকেটিভ কেসে আগে কি হতে পারে? শুরুতে থাকলে তারপরে কমা বসবে, মাঝে থাকলে দুই পাশে কমা বসবে, শেষে থাকলে আগে কমা বসবে। যেমন দেখো, রহমান ডু দ্য ওয়ার্ক, রহমান কাজটি করো। তাহলে এখানে দেখো, রহমান হচ্ছে আমার এখানে ভোকেটিভ কেস বা সম্বোধন করেছি, তারপরে আমি কমা বসিয়েছি। কেন? কারণ রহমানটা সেন্টেন্সের শুরুতে আছে। তাহলে সেন্টেন্সের শুরুতে যে আছে তারপরে আমরা কি ব্যবহার করছি? কমা ব্যবহার করছি। তাহলে রহমান ডু দ্য ওয়ার্ক, রহমান কাজটি করো। তারপরে আমরা কি লিখছি দেখো, টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ, আমাকে বলো বন্ধু তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তাহলে এখানে ভোকেটিভ কেসটা চলে এসেছে কোথায়? আমার সেন্টেন্সের মাঝখানে, মাই ডিয়ার ফ্রেন্ডটা মাঝখানে চলে এসেছে। তাহলে এর আগে এবং পরে আমরা কি করছি? কমা ব্যবহার করছি। তাহলে টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ, আমার প্রিয় বন্ধু আমাকে বলো যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপর আমরা কি বলছি? ডু দ্য ওয়ার্ক রহমান, রহমান কাজটি করো। তাহলে এখানে রহমানকে আমরা শেষে নিয়ে আসার কারণে রহমানের আগে কমা বসাচ্ছি। সো এই অ্যাড্রেসটা তুমি যখন করছো তখন কি হচ্ছে? আমরা দেখছি যে রহমান অর্থাৎ ভোকেটিভ কেস শুরুতে থাকলে তার পরে কমা বসছে, মাঝে থাকলে তার আগে এবং তার পরে কমা বসছে, আর শেষে থাকলে তার আগে কমা বসছে। সো এটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে আমরা কিভাবে ভোকেটিভ কেসটা ব্যবহার করতে পারি। আচ্ছা, খালেদ বলেছে প্রিন্সিপাল নেহাল আহমেদ বেস্ট ছিল। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। এটা কি তোমার কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ? আচ্ছা, এখন আমরা দেখি অ্যাবসলিউট কনস্ট্রাকশনের কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে মধ্যে থাকলে দুই পাশে, শেষে থাকলে পূর্বে কমা বসে। অ্যাবসলিউট কনস্ট্রাকশন জিনিসটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। দেখো, আমরা বলছি দ্য ডিনার বিং ওভার, খাবার শেষ হয়ে যাওয়ার পরে উই লেফট দ্য প্লেস, আমরা জায়গাটা ছেড়ে চলে এসেছিলাম। মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল, আমার মনে হয় মিস্টার আনোয়ার কলেজ স্কুলের সবচেয়ে ভালো টিচার। হি আর্নস আ লট অফ মানি পার মান্থ, সে 20,000। তাহলে এইখানে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বলতে এই পুরো অংশটা একসাথে একটা জিনিস বোঝে। এটা আমরা বলছি দ্য ডিনার বিং ওভার মানে হচ্ছে খাবার শেষ হয়ে যাওয়ার পরে, আই থিঙ্ক বলতে বোঝানো হচ্ছে আমার মতে, আর সবার শেষে কি আছে? 20,000। তাহলে 20,000টা কি? তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। তাহলে এটা হচ্ছে বেসিকলি তুমি সেন্টেন্সের অর্থটা পড়ে বুঝবে যে দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস, খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা জায়গাটা ছেড়ে দিলাম। মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল, আর হি আর্নস আ লট অফ মানি পার মান্থ, সে 20,000। সো অ্যাবসলিউট কনস্ট্রাকশন শুরুতে থাকলে এর পরে কমা বসবে, মাঝে থাকলে দুই পাশে কমা বসবে, আর শেষে থাকলে এর পূর্বে কমা বসবে। তারপর যদি আমরা কমার আরেকটা ব্যবহার দেখি, এখানে কি আছে? খুবই সহজ এটা। একাধিক পেয়ার অফ ওয়ার্ডস যদি থাকে সেক্ষেত্রে প্রত্যেক জোড়ার পরে কমা বসে, অর্থাৎ জোড়ায় জোড়ায় শব্দ থাকলে প্রত্যেক জোড়ার পরে কমা বসবে। কেমন? হাই এন্ড লো, কমা, ব্ল্যাক এন্ড হোয়াইট, কমা, রিচ এন্ড পোর, কমা, অল আর ইকুয়াল টু গড। তাহলে দেখো, এখানে হাই এন্ড লো একটা জোড়া, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা জোড়া, রিচ এন্ড পোর একটা জোড়া, তারপরে আমরা সবার শেষে লিখেছি অল আর ইকুয়াল টু গড। তাহলে পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পরে আমরা কি করছি? প্রত্যেক জোড়ার পরেই আমরা কমা বসাচ্ছি। সো হাই এন্ড লো, ব্ল্যাক এন্ড হোয়াইট, রিচ এন্ড পোর, এবং সবার শেষে কি আছে? অল আর ইকুয়াল টু গড। তাহলে জোড়া জোড়া শব্দ থাকলে প্রত্যেক জোড়ার পরে কমা বসে। তারপর দেখো, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার পরে থাকলে ইনভার্টেড কমা বন্ধ রাখার আগেও কমা বসে। যেমন হি সেড আই শ্যাল গো। তাহলে দেখো, রিপোর্টিং ভার্বের পরে আমার কি হয়েছে? কমা বসেছে।
আর যদি এমন হয় যে রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার পরে আছে, এই যে ইফ দে কাম সেট জিন, তাহলে কি আছে এখানে দেখো ইনভার্টেড কমা, এইটার পরে হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। কিভাবে বলছি দেখো, কোটেশন মার্কের পরে রিপোর্টিং ভার্ব এসেছে, তাই এর আগে আমার কমা বসেছে। সো এই রুলটা তো তোমরা সবাই যারা যারা ন্যারেশন করেছো তাদের সবার পারার কথা। এইটা বুঝেছো কিনা আমাকে বলো, যে এই পর্যন্ত ইনফ্যাক্ট যে যে রুলগুলো বলেছি সেটা বলো। আসলে এখানে মানে উদাহরণ দেখলেই না বোঝা যায়, এখানে খুব একটা বিস্তারিত পড়ার কারণে। আর তোমরা এর আগে এইভাবে বিস্তারিত রুলস করে শিখেছিলে না, মুনজাইন আপু যখন ক্লাস নিয়েছিল, মুনজাইন আপু তো নিয়েছিল হোপফুলি, তো তখন তো তোমরা এভাবে বিস্তারিত ভাবে শিখেছো না রুল গুলো। এক সেকেন্ড, আমি আমার কলমটা ফেলে দিয়েছি। আচ্ছা, এই যে জাবেদ ইমন আর চমক সরকার দুঃখী দুঃখী আমাদেরকে স্টিকার পোস্ট করছো, কি হয়েছে? ক্লাসটা ভালো লাগছে না বলো? সকাল সকাল এত কষ্ট করে পড়াচ্ছি। আচ্ছা, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে, সেইটার পরে মধ্যে থাকলে উভয় পাশে কমা বসে। কেমন? রানিং অ্যাওয়ে দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, অ্যাডভার্ব ফ্রেজ কি? তো তুমি যখন কয়েকটা শব্দ মিলে সেটা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে এরকম কোনো ফ্রেজ ব্যবহার করো, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি কয়েকটা শব্দ মিলে অ্যাডভার্বের অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। সো এগুলো কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে, এর পরে এবং মধ্যে থাকলে আমরা দুই পাশেই কমা বসাই। যেমন রানিং অ্যাওয়ে দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, অর্থাৎ পালিয়ে গিয়ে কালপ্রিটটা, দোষীটা কি করেছে, নিজেকে বাঁচিয়েছে। হি হ্যাজ বিন সো ফার আ গুড বয়, সে এই পর্যন্ত একটা ভালো ছেলে হিসেবে ছিল। তাহলে এই সোফারটা হচ্ছে তোমার কি হয়েছে, আমরা মাঝখানে সোফার হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দেখো কমা দিয়েছি আমরা। সোফারটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে? হি হ্যাজ বিন সো ফার আ গুড বয়, নট রিয়েলি। সোফারটা এখানে একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি হ্যাজ বিন, সে কেমন ছিল এই পর্যন্ত, অর্থাৎ কেমন ছিলটাকে এই অ্যাডভার্বটা মডিফাই করছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে যুক্ত হয়েছে। এবং দেখো এটার আগে এবং পরে আমরা দুই পাশে কি করেছি, কমা ব্যবহার করেছি। হি হ্যাজ বিন সো ফার আ গুড বয়। তারপর আমরা দেখি যে একই শব্দের পুনরুক্তি ঘটলে, একই শব্দ আমরা বারবার বললে প্রথমটার পরে কমা বসে। যেমন ইউ আর কোয়াইট কোয়াইট কেপেবল অফ ডুইং দিস জব, বা আমরা বলে থাকি যে ইউ আর রিয়েলি রিয়েলি বিউটিফুল, তারপর আমরা বলি হোয়াট আ বিউটিফুল বিউটিফুল কান্ট্রি। তাহলে এখানে যে যখন একই শব্দ আমরা দুইবার বলবো, প্রথম শব্দটার পরে আমরা কি ব্যবহার করব, প্রথম শব্দটার পর আমরা কমা ব্যবহার করব, একই শব্দ দুইবার বলে থাকলে। তারপর যদি আমরা দেখি অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে, অর্থাৎ যেই ক্লজটা মূলত অ্যাডভার্বের রুল প্রকাশ করে সেটা প্রথমে থাকলে তারপর কমা বসে। যেমন ইফ হি কামস আই শ্যাল গো, সে যদি আসে আমি চলে যাব। তাহলে দেখো এখানে অ্যাডভার্ব ক্লজে আমার শুরুতে আছে, তাই কি হয়েছে, আমরা কমা বসিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মাঝখানেও কমা বসে। তাহলে এই যে দেখো ইফ হি কামস আই শ্যাল গো, এখানে আমরা কি করেছি, কমা বসিয়েছি। কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে এখানে কি করেছি, মাঝে আমরা কমা বসিয়েছি। তারপরে রুলটা যদি আমরা দেখি, সেন্টেন্সের ভার্ব ওমিশন বা নির্দেশ করার জন্য কমা বসে, অর্থাৎ যে কোনো একটা ভার্ব তুমি ইউজ করছো না, সরিয়ে দিচ্ছ, সেইটা বোঝানোর জন্য কমা বসে থাকে। আচ্ছা, অ্যাডভার্ব ফ্রেজ কেন হলো, কারণ ওই যে সোফারটা একসাথে একটা অ্যাডভার্বের অর্থ প্রকাশ করেছে। সোফার মানে এখন পর্যন্ত, এবং এটা কি করেছে, একটা ভার্বের অবস্থা প্রকাশ করেছে, ভার্বকে মডিফাই করেছে, এই কারণে সোফারটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। তো দেখো সেন্টেন্সের ভার্ব ওমিশন বা নির্দেশ করার জন্য কমা বসে। যেমন she bought a chain and he a set of combs। তো এখানে দেখো অমৃত আমির, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। সো দেখো she bought a chain and he a set of combs, সে একটা চেইন কিনেছে আর সে কি কিনেছে, এক সেট চিরুনি কিনেছে। সো দেখো হি এর পরে বট না লিখে আমরা কি করেছি, কমা দিয়ে বলেছি a set of combs। তাহলে এই বটটাকে এখানে কি হয়েছে, ওমিট করা হয়েছে, আর এই ওমিশনটা বোঝানোর জন্যই আমরা বেসিকলি কমাটা ব্যবহার করেছি। তাহলে she bought a chain and he a set of combs, এখানে একটা ওমিশন ব্যবহার করা হয়েছে। আচ্ছা,
এখন চলো আমরা এটা যখন বুঝলাম, এখন একটুখানি প্র্যাকটিস করি। তাহলে আমরা কি পড়লাম? ফুল স্টপ এবং কমা নিয়ে একটু প্র্যাকটিস করি, একটু অ্যাক্টিভিটিরও তোমাদের দরকার আছে। তাহলে এখানে আমাদেরকে কি বলেছে? কারেক্ট দ্য পাংচুয়েশন এরার্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে যেসব পাংচুয়েশন এরার্স হয়েছে সেগুলো কারেক্ট করে দাও। প্রথমটা কি আছে? বাবর ফট ইব্রাহিম লোদি, আ ফেমাস ওয়ারিয়ার ইন দ্য ব্যাটল অফ পানিপত। তাহলে এখানে কোথায় কোথায় ভুল হয়েছে, কি কি ঠিক করতে হবে, একদম সেন্টেন্সটা রিরাইট করে ঠিক করে দাও। আচ্ছা, আরো দুইটা প্রশ্ন থাকবে, সেগুলো কি কি? বাংলাদেশ আ পপুলাস কান্ট্রি ফেসেস মেনি ন্যাচারাল ক্যালামিটিস এভরি ইয়ার। আর সিতে আছে অ্যারাবিয়া দ্য ক্রেডল অফ ইসলাম ইজ আ পেনিনসুলা ইন দ্য সাউথ ওয়েস্ট অফ এশিয়া। সো এই তিনটা কোয়েশ্চেন তোমার কোথায় কোথায় কমা হবে বা কোথায় কোথায় ফুল স্টপ হবে, যেহেতু শুধুমাত্র কমার ফুল স্টপে আমরা পড়েছি, সেইটা একটু আমাকে ঝটপট করে জানাও। এটা একটু জানাবেন, আমি একটা মিনিট আসছি। ওকে, সো তোমরা একটু কমেন্টে উত্তরটা জানাও। আমি দেখছি চমক অলরেডি উত্তর করেছে, সবাই একটু উত্তর করো, হ্যাঁ। আচ্ছা, চমক একটা ছোট ভুল হয়েছে, তুমি শুধু আগে কমা দিয়েছো। যখন সেন্টেন্সের মাঝে কেস ইন অ্যাপোজিশন থাকে তখন আগে এবং পরে দুই পাশেই কমা হবে। আচ্ছা, এটা আবার সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এটা শুভ সেম ভুল করেছো, সাদিয়া সেম ভুল করেছো, রুবিনার উত্তরটা সঠিক হয়েছে। রুবিনা ঠিক করে উত্তরটা দিয়েছো। জহুরুল ইসলামের উত্তরটা সঠিক হয়েছে। তাসলিমা ছবি, ও তুমিও শেষে কমা দাও নাই, শুরুতে শুধু প্রথমে শুধু দিয়েছো। আচ্ছা চমক, এবার তোমার সেকেন্ড উত্তরটা হয়েছে বাংলাদেশ আ পপুলাস কান্ট্রি ফেসেস মেনি ন্যাচারাল ক্যালামিটিস এভরি ইয়ার। ভেরি গুড। মতিলাল হায়দার উত্তর সঠিক হয়েছে। টিনা, ফেমাস ওয়ারিয়ারের পরেও কমা হবে। আমির খুসরোর উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, রিমা আক্তার পপির উত্তর হয়েছে সঠিক। তারপরে ফাহমিদা আফরিন, ওই যে ইন দা ব্যাটল অফ পানিপত, এখানে আবার ইন্দার পরে একটা ফুল স্টপ হয়েছে, এটা হবে না। রেজাউরের উত্তর সঠিক হয়েছে। রুবিনা এর সেকেন্ড কোয়েশ্চেন উত্তরটা সঠিক হয়েছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যদি উত্তরগুলো দেখি, খুবই সহজ। বাবর ফট ইব্রাহিম লোদি, কমা, a famous warrior, comma, in the battle of Panipat, full stop. তারপর বাংলাদেশ, comma, a populous country, comma, faces many natural calamities every year, full stop. Arabia, comma, the cradle of Islam, comma, is a peninsula in the southwest of Asia. তাহলে বেসিক্যালি এই তিনটা উদাহরণ ছিল কেস ইন অ্যাপোজিশনের, যেখানে কেস ইন অ্যাপোজিশন ব্যবহার করার কারণে, মাঝে সেন্টেন্সে ব্যবহার করার কারণে আমরা কি করেছি? দুই পাশে কমা ব্যবহার করেছি। তাহলে উত্তরগুলো একটু দেখে নাও, এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে একদম কংগ্রাচুলেশন। আচ্ছা, আমার পেনটা কেন যেন কানেক্ট হচ্ছে না, এটা তো একটা অসুবিধা। একটা সেকেন্ড। হয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে কিছু প্র্যাকটিস করলাম। এখন আমরা চলে আসব ইউজ অফ সেমিকোলনে। সেমিকোলনের ইউজটাও বেশ বড়। আচ্ছা, থার্ড সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে বলেছো। এটাকে বলা হয় অ্যারাবিয়া দ্য ক্রেডল অফ ইসলাম। ক্রেডল শব্দটার অর্থ তো দোলনা। সো বলেছে অ্যারাবিয়া বা আরব, যেটা কিনা ইসলামের জন্মস্থান। মানে দোলনা বলতে বোঝানো হয় যে ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছে, ছোটবেলা থেকে যেখানে হয়েছে, সেটা হচ্ছে ক্রেডল অফ ইসলাম বলা হয়। is a peninsula in the southwest of Asia. পেনিনসুলার বাংলাটা এক্স্যাক্টলি মনে নাই, দাঁড়াও একটু দেখে বলি, বাংলাটা দেখলে সুন্দর করে বুঝাতে পারবো। পেনিনসুলার বাংলাটা হচ্ছে
হচ্ছে উপদ্বীপ, পেনিনসুলা হচ্ছে একটা উপদ্বীপ। সো অ্যারাবিয়া হচ্ছে, আরব হচ্ছে সাউথ ওয়েস্ট অফ এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে একটা উপদ্বীপ। তাহলে আরব যেটা কিনা ইসলামের একদম উৎপত্তি স্থল, কিংবা আরব যেটা কিনা ইসলামের জন্মস্থল, সেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটা উপদ্বীপ। ওকে, এটাই হচ্ছে পেনিনসুলা। আচ্ছা, আল্লাহ, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স জাস্ট কমছে। তোমরা যদি বাবার পাঞ্চুয়েশন প্রয়োজন না হতো, আমি কেন ক্লাসটা নিচ্ছি বলো তো? যদি তোমরা ক্লাসে না থাকো, এটা তো তোমাদের জন্য, তোমরা আগেই পারছি, মানে আগে করেছিলে পাঞ্চুয়েশন, আমি আবার ক্লাসটা নিচ্ছি জাস্ট বিকজ তোমরা চেয়েছো। এটা কিন্তু বেশ বড় টপিক, তোমাদের সবার ক্লাসে থাকতে হবে তো। আচ্ছা, ইউর ওয়েলকাম রুবিনা। চলো আমরা এখন সেমিকোলনে চলে আসি। সো এখানে কি, যখন আমরা কমার চেয়ে অধিক সময় বিরতি বোঝাই তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। তাহলে কমার চেয়ে অধিক সময় বিরতি বোঝাতে সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো, তুমি কমা দিয়ে বোঝাও একটা সংক্ষিপ্ত বিরতি। সো মাঝে মাঝে এমন হয় যে আমাদের কমার চাইতেও বড় বিরতি বোঝাতে হয়, তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। কিভাবে দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন আমরা কি করি, সেমিকোলন ব্যবহার করি। তাহলে প্রথম উদাহরণটা দেখো, উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড, আমরা প্লে গ্রাউন্ড বা খেলার মাঠে গিয়েছি। উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস। তাহলে এখানে দেখো, উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড, এখানে আমরা বলতে পারতাম এন্ড উই প্লেড ফুটবল এন্ড উই এনজয়েড আওয়ারসেলভস। তাহলে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড, এইটা যে আমরা বাদ দিয়ে দিয়েছি, এই কারণে এইসব জায়গাতে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। তাহলে উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস। তাহলে আমরা কি করেছি, এখানে সেমিকোলন ব্যবহার করেছি। আচ্ছা, থ্যাংক ইউ রাহুল, সাদিয়া। আচ্ছা, রেজাল্ট বলেছে যে আপু পাংচুয়েশন ইজ ইজি টু সি বাট ডিফিকাল্ট টু ইউজ ইন দ্য এক্সাম। আমরা টেস্ট পেপারে সলভ করব, ডোন্ট ইউ ওয়ারি। আচ্ছা, দিবা বলেছে আপু এই টাইমে কলেজে অনলাইন ক্লাস থাকে তাই লাইভ ক্লাস করতে পারি না। আরে আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর অনেক কম স্টুডেন্ট এমনিতেও ক্লাসে জয়েন করে। আচ্ছা, হ্যাঁ, এখানে এন্ডও বসানো যেত, বাট আমরা তো পাংচুয়েশন শিখছি, তো এখানে ব্যবহার করা যাবে না। আচ্ছা, ওকে, তারপরে আমরা কি দেখছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এখানেও আমরা কি করতে পারতাম, এন্ড ব্যবহার করতে পারতাম, যে ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল। তাহলে এখানে এন্ড এর জায়গাতে বা কোঅর্ডিনেটিং কনজাংশনের জায়গাতে আমরা কি করেছি, সেমিকোলন ব্যবহার করেছি। আমি একদম বাংলায় বুঝাই, সেমিকোলন কখন ইউজ হবে, যখন তোমার একটা সেন্টেন্সের পুরো মনের ভাব প্রকাশ করেছো বাট সেন্টেন্সটা শেষ করতে চাও না, আরো কিছু যুক্ত করতে চাও, তখন আমার কি হবে, সেমিকোলন ব্যবহার হবে। এই মাত্র আমি যেটা বললাম, দেখো সেন্টেন্সটা শেষ করতে চাও না, আরো কিছু প্রকাশ করতে চাও, তখন সেমিকোলন ব্যবহার হবে। ইভেন এই সেন্টেন্সটার মাঝখানে দুইটা অংশে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারতাম। তাহলে বুঝতে পেরেছো যে সেমিকোলনটা আমরা কখন ব্যবহার করি। তারপরে therefore yet, আরে নিজের লেখা যদি নিজে কেটে দেই, therefore yet then however so otherwise nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজ গুলো বিপরীত অর্থ প্রকাশ করলে সেমিকোলন বসে। অর্থাৎ এই কনজাংশন দ্বারা যখন আমি কোঅর্ডিনেট ক্লজ গুলোকে যোগ করব এবং এগুলো কি হবে, বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন দেখো, he had all the qualifications yet he did not get the job, অর্থাৎ এখানে কি করেছে, বিপরীত অর্থ প্রকাশ করছে, তার অনেকগুলো কোয়ালিফিকেশন ছিল তারপরও সে চাকরিটা পায় নাই। তাহলে দেখো, এই যে সে চাকরিটা পায় নাই, ইয়েট, এটা তো উল্টো অর্থ প্রকাশ করছে ইয়েট দ্বারা। তার আগে আমরা কি করেছি, সেমিকোলন ব্যবহার করেছি। তাহলে হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস ইয়েট হি ডিড নট গেট দ্য জব, তার অনেক কোয়ালিফিকেশন ছিল কিন্তু তারপরও সে চাকরিটা পায় নাই, ইয়েট হি ডিড নট গেট দ্য জব। তারপর যদি আমরা দেখি, সেমিকোলনের চাইতে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন ব্যবহার করা হয়। যেমন পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ, ব্যাখ্যার পূর্বে আমরা সেমিকোলন ব্যবহার করি। দেখো, এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, এখানে আমরা কোলনের ব্যবহারে চলে এসেছি। আমি তো সেমিকোলন সেমিকোলন ভাবছিলাম, সো বেসিক্যালি আমরা কোলনের ব্যবহারে চলে এসেছি। কি হয়েছে আমি আরেকবার একটু বলি।
ইয়েটের পরে এইখানে কমা হবে না, অ্যাকচুয়ালি ইয়েটের পরে এখানে কমা হবে না, ওটা হচ্ছে তোমার ইয়েটের আগে যেহেতু সেমিকোলন দিয়েছো, ইয়েটের পরে আর কমা লাগবে না। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ কি? আমরা তো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে বেসিক্যালি, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই যে পাশাপাশি দুইটা ক্লজ ইউজ করা হচ্ছে, যে দুইটা ক্লজই হচ্ছে তোমার একটা অর্থ প্রকাশ করে। দেখো, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, হি ডিড নট গেট দ্য জব, তাহলে এই দুইটা দেখো দুইটাই হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারছে। এটা প্রত্যেকটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলে থাকি। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ গুলো একা একা স্বাধীনভাবে একটা পুরো অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নিজে নিজে পুরো একটা অর্থ প্রকাশ করতে পারে না। সো আমরা কোলনের ব্যবহারে চলে এসেছি। কোলনের ব্যবহারটা কি? যখন আমরা সেমিকোলনের চাইতেও অধিক সময় বিরতি নির্দেশ করব, তখন আমরা কোলন ব্যবহার করি। যেমন এটা কি বলছে, আমরা পূর্ববর্তী কোন সেন্টেন্সের বিষয়ে উদ্ধৃতি, উদাহরণ এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা কোলন ব্যবহার করি। তাহলে দেখো, এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্যের ব্যবহার অনেক মিষ্ট বা বৈচিত্র্যের ব্যবহার অনেক আনন্দদায়ক। দেখো, এখানে এই সেন্টেন্সটা বোঝানোর জন্য আমি কি করেছি, একটা কোলন ব্যবহার করেছি। তারপরে আরো কি আছে, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। দুই ধরনের ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে দেখো, এই যে টু কাইন্ডস অফ ভয়েস, এটাও আমরা কি করেছি, কোলন দ্বারা প্রকাশ করেছি যে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের ভয়েস আমাদের রয়েছে। সেটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি ডায়ালগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে কোলন বসে। যেমন, বকুল, হাউ আর ইউ? বকুল, তুমি কেমন আছো? মুকুল বলছে, আই এম ফাইন। তাহলে দেখো, এই যে ডায়ালগের মধ্যে আমরা কি করেছি, কোলন বসিয়ে বুঝিয়েছি যে বকুল কি বলতে চাচ্ছে। আমির খুসরো বলেছো যে আপু, কোলন না দিয়ে কি কমা দেওয়া যাবে? না, এখানে কোলনের চাইতে, সরি, কমার চাইতে কোলনটাই আসলে বেশি যথাযথ অর্থ প্রকাশ করে। সেখানে কোলন হবে না, এখানে হবে কমা। সরি সরি সরি, কমা হবে না, এখানে হবে কোলন। আচ্ছা, তারপরে আমরা এখন দেখব যে কখন কখন আমরা ইন্টারোগেটিভ নোশনটা ইউজ করি, অর্থাৎ কোয়েশ্চেন মার্কটা কখন কখন ইউজ করি। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্কটা বসে। যেমন, ওয়ের আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? তাহলে দেখো, এই যে তুমি কোথায় যাচ্ছ, এই প্রশ্নটা বোঝানোর জন্য আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি, এবং কোয়েশ্চেন মার্ক না বোঝালে এটা কিন্তু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তারপর দেখো, কিন্তু ইনডিরেক্ট কোয়েশ্চেন বা ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনের শেষে নোট অফ ইন্টারোগেশন না বসে ফুল স্টপ বসে। ইনডিরেক্ট কোয়েশ্চেন মানে হচ্ছে ইনডিরেক্ট স্পিচে যখন তুমি কোয়েশ্চেন বসাও। যেমন, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ? সে আমাকে জিজ্ঞেস করেছে আমার নামটা কি ছিল। তাহলে দেখো, এই যে ওয়ের আর ইউ গোয়িং এ আমরা কমা বসিয়ে কোয়েশ্চেন মার্ক বসিয়েছি, কিন্তু হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ এর শেষে আমরা কি করেছি, ফুল স্টপ বসিয়েছি। আচ্ছা, দীপ্ত বলেছে স্টিকারটা ভালো লাগলো। কোন স্টিকারটা দীপ্ত বলো তো? এটা আই এম ফাইন, এটা আসলে কিউট একটা স্টিকার। আচ্ছা, এখন আমরা চলে আসব, রাহুল, আমি সেন্টেন্স কানেক্টরে লেকচার শিট দিয়ে দিয়েছি, এটাতে কাজ চলছে, কাজ শেষ হলে তোমাদেরকেও দিয়ে দিবে। কাজ চলছে আইসিন, তোমার প্রত্যেকটা লেকচার শিটে আমি যেগুলি অ্যানোটেট করে ওগুলি তো টাইপ করে দেয়। আমার হাতের লেখা খারাপ বলে ওরা আমাকে আমার হাতের লেখা স্লাইডটা দেয় না। সো এটা লাগবে। শুভ বলেছে আপু, পাংচুয়েশন উপরে কি আরেকটা ক্লাস নেবেন? ডিপেন্ড করে কতটুকু কন্টেন্ট বাকি, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ বাবা, আরেকটা ক্লাস লাগবে, পাংচুয়েশন অনেক বড় টপিক, আরেকটা ক্লাস লাগবে। আমরা আরেকটা ক্লাস করবো, এবং ক্যাপিটালাইজেশনও তো করতে হবে। যেমন এই টপিকটাতে হচ্ছে বেসিকলি ইউজ অফ ব্র্যাকেটস পর্যন্ত, তারপরে হচ্ছে ইউজ অফ অ্যাপোস্ট্রফি আছে, তারপরে আরো অনেক কিছু আছে যেগুলি আমরা হচ্ছে পরের ক্লাসটাতে করব। এবং আমরা তো কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনও সলভ করবো। সো আজকের ক্লাসে আসলে পাংচুয়েশনটা শেষ হবে না। পাংচুয়েশন অনেক বড় টপিক। আমাকে একটু বলো তো, তোমরা এর আগের বার যখন পাংচুয়েশন পড়েছো, পাংচুয়েশনের ক্লাসটা আমি ভুল না করে থাকলে মঞ্জুরিন আপু নিয়েছিলেন, তখন আমি ক্লাস নিচ্ছিলাম না তোমাদের। আমি তো একটু পরে যুক্ত হয়েছি, জয় ভাই আমাকে বলেছিলেন কিছু ক্লাস নিতে, তখন ইবিআই তে ক্লাস নেওয়া শুরু করেছি। সো তোমাদের কি পাংচুয়েশনটা কি তোমরা এইভাবে পড়েছিলে যে আমরা প্রত্যেকটা পাংচুয়েশন কিভাবে ইউজ হবে এই রুলটা ওয়াইজ? আচ্ছা,
সাদিয়া আফরিন ইবনা, কি হয়েছে বাবা, এত অবাক হয়েছে কেন? আচ্ছা, আমরা দেখছি যে ইউজ অফ নোট অফ এক্সক্লামেশন। ও আচ্ছা, তোমরা তাহলে মনে হয় শুধু প্র্যাকটিস করেছো, রুলস পড়ো নাই, এই কারণেই গ্যাপ রেখে মানে গ্যাপ থেকে গেছে। অসুবিধা নেই, এখন আমরা পড়ি তাহলে। এটা তো আরো ভালো হয়েছে যে তোমরা মজিন আপুর সাথে প্র্যাকটিস করেছো, আমার সাথে রুলটা পড়ছো, তাহলে তোমাদের ডাবল প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমরা পরে ইও করবো, আমরা কি বলে পরে আমরা হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেনও সলভ করব। আচ্ছা, দিবা বলেছে আপু ক্লাসটা কি অন্য টাইমে নেওয়া যায়? বাবা অন্য টাইম বলতে 12টা বা 2টার দিকে, যে আমি দেখেছি রেজাল্ট ভাই মাঝে মাঝে 2টার দিকে ক্লাস নেন, সম্পদ মাঝে মাঝে 12টার দিকে ক্লাস নেয়, এরকম টাইমে নিতে বলছো? এটা হয়তো নেওয়া পসিবল হতে পারে। আচ্ছা, এক্সক্লামেটরি নোটটা কখন বসে? এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে বসে, ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন বসে। মূলত যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যখন একটা খুব মনের আবেগ প্রকাশ করো, অবাক হয়ে গেছো, মন খারাপ হয়েছে, কষ্ট লাগছে, এরকম যখন কোনো আবেগ প্রকাশ করো, তারপরেই আমরা এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করি। যেমন দেখো, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এই ফুলটা কি সুন্দর। অ্যালাস আই এম আনডান, এইটা অ্যালাস মানে হচ্ছে কি আমি খুবই দুঃখ করছি যে আমার কাজ শেষ হয় নাই। তাহলে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কি সুন্দর। অ্যালাস আই এম আনডান, আমার কাজটা বা আমার পড়াটা শেষ হয় নাই। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আমরা কি করেছি, একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছি, অ্যালাস এর পরেও আমরা একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আর ইন্টারজেকশনের পরে আমরা এক্সক্লামেশন সাইন ব্যবহার করে থাকি। আচ্ছা, এসডি আবার বলছে যে, রাহুল বলছে দুপুরে ক্লাস করতে মনোযোগ থাকে না। ও রুবিনা বলেছে ইট ওয়াজ আ প্র্যাকটিস সেশন, বুঝতে পেরেছি। আচ্ছা, শুভ বলেছে আপু সকালে ক্লাস করলে ভালো হবে। আচ্ছা, চমক বলেছে যে আপু 12টা বা 1টা 2টার সময় ক্লাস কেউ করে না, এর মধ্যে আমি নিজেও একজন করি না। আচ্ছা, তাহলে 9টাই থাকুক, যারা পরে দেখবে ওরা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে। এখন আমরা দেখবো ইনভার্টেড কমা কিংবা কোটেশন মার্কের কাজ কি। সো বেসিকলি রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বা রিপোর্টেড স্পিচ বোঝানোর জন্য আমরা কোটেশন মার্ক ব্যবহার করি। দেখো এইটা সবসময় ব্যবহৃত হবে যখন তুমি অন্য কারো কথা সরাসরি বোঝাতে চাইছো তখন। তাহলে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটা বোঝানোর জন্য আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্কটা ব্যবহার করেছি। আচ্ছা, ছবি বলেছে আপু 12 তারিখ থেকে তো রেগুলার কলেজ হবে, তখন সকালে ক্লাস করতে পারবো না, টাইমটা চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা বাবা, আমরা দেখি যে এটা কি করা যায়, কিভাবে এটা সলভ করা যায়। করিম সেড প্লিজ গিভ মি দ্য শীট, করিম বলেছিল যে প্লিজ দয়া করে আমাকে শীটটা দাও। তাহলে এখানে কি হয়েছে, করিম সেড প্লিজ গিভ মি দ্য শীট, আমাকে শীটটা দাও। তাহলে এখানে দেখো করিম কি বলেছে এটা ডিরেক্টলি বোঝানোর জন্য আমরা কোটেশন মার্কটা ব্যবহার করেছি। তো এখানেও রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে আমরা ইনভার্টেড কমা বসিয়েছি। তারপর যদি আমরা দেখি কোন শব্দ বা নাম উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, যেমন হ্যামলেট শেক্সপিয়ারের একটা প্লে, হ্যামলেট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এখানে কি করেছি, আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি এবং এখানে সাধারণত সিঙ্গেল ইনভার্টেড কমা বসে আর রিপোর্টেড স্পিচে ডাবল ইনভার্টেড কমা বসে। তাহলে আমি যদি একটু বলি যে কোনো কিছু উদ্ধৃত করতে বা উল্লেখ করতে বসবে সিঙ্গেল ইনভার্টেড কমা, আর কারো কথাবার্তাকে ডিরেক্ট কোট করতে, একদম কোটেশন বোঝাতে কোট করতে বসবে ডাবল ইনভার্টেড কমা। এইটার ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাও আজকে। এইটা দেখা যায় যে অনেক বেশি ভুল করে মানুষ, ইভেন আমার নিজেরও অনেক ভুল হতো এটা। সো আমাকে একটু বলো যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি খুশি বলেছি যে আপু রিপোর্টিং ভার্বের পরে কখন কোলন দিব কখন কমা, এটা কনফিউশনে পড়ে যায়। কোলন বেশি একটা ইউজ করবে না, কমা বেশি ইউজ করবে। ওকে, শর্টকাট রিপোর্টিং ভার্বের পরে আমরা বেশিরভাগ সময় কমা ইউজ করি, কোলন বেশি ব্যবহার করে না বাবা। আচ্ছা, এটা আমাদের ক্লাসের আজকের ক্লাসের লাস্ট রুল। এখানে আমরা বলছি যে ইউজ অফ ব্র্যাকেটস। ব্র্যাকেটস এর ব্যবহারটা কি, কোনো কিছু ব্যাখ্যা বোঝাতে আমরা ব্র্যাকেট ব্যবহার করে থাকি। ব্র্যাকেটের ইংরেজি নাম হচ্ছে প্যারেনথেসিস, এটা একটু মুখস্থ করো, এটা লাগবে। তাহলে কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেট বা প্যারেনথেসিস ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ লস্ট অল, ব্র্যাকেটে আমরা বলেছি আই হ্যাড 10,000 টাকা উইথ মি, যে আমি সব হারিয়ে ফেলেছি, আমার সাথে 10,000 টাকা ছিল। তাহলে এটাই কি হয়েছে, ব্র্যাকেট বসিয়েছি আমরা।
দ্য ব্যারোমিটার, আ ডিভাইস ইউজ টু মেজার এয়ার প্রেশার, ওয়াজ নট ওয়ার্কিং। তাহলে বেসিকলি তোমার সেন্টেন্সটা হচ্ছে এইটাকে উজ্জ্ব করেই বাকিটা, বাট এই ব্যারোমিটার কথাটাকে তুমি ব্যাখ্যা করতে কি করেছো, এইটুকু ব্যবহার করেছো যে দ্য ব্যারোমিটার জিনিসটা কি, ডিভাইস ইউজ টু মেজার এয়ার প্রেশার ওয়াজ নট ওয়ার্কিং, এটা তুমি ব্যবহার করেছো। আচ্ছা, সো এইটা ছিল আমাদের আজকে ক্লাসের আলোচনা। ওকে, এটা হচ্ছে আজকে ক্লাসের আলোচনা। এখন তোমরা এই যে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের ঝটপট করে একটু পাংচুয়েশনটা ঠিক করে দাও। এটা একটু কঠিন আগের প্র্যাকটিসের চাইতে, এই প্র্যাকটিসটা শেষ করলে আমাদের ক্লাসটা আজকে কমপ্লিট হয়ে যাবে। দীপা, এর আগের স্লাইডটা কোনটা বলো তো? এই যে এটা দীপ্ত বলেছে, এইটা দিবা এবং দীপ্ত এই স্লাইডটার কথা বলছো নাকি এই স্লাইডটার কথা বলছো? ইনভার্টেড কমা নাকি ব্র্যাকেট? রেজাউল খান, কোনটা অ্যাপোজিশনের মতো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কেস এন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করলে তুমি কমাও ব্যবহার করতে পারতে, একদম ঠিক। কিন্তু এখানে ব্র্যাকেটও এই ভাগ এখানে ব্যবহার করা যেতে পারে, ব্র্যাকেটের আগেরটাই যে এটাই। সো বেসিক্যালি এখানে আমি বলছি যে যখন তুমি রিপোর্টেড স্পিচ কোনো অন্য কারো কথা তুলে ধরবে ডিরেক্টলি, তখন তুমি কোটেশন মার্ক বা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবে। আর যখন তুমি কোনো কিছু একটা উল্লেখ করবে শুধু, তখন তুমি শুধু সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করবে। যেমন আমি বলি যে হি সেড আই এম ইয়োর ব্রাদার, সে কি বলেছে, এটা ডিরেক্টলি বলার জন্য আমরা কি করি, ডাবল ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ব্যবহার করি। আর হ্যামলেট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে আমরা বলতে পারি আমার সোনার বাংলা ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, তখন আমার সোনার বাংলাটাও আসবে তোমার সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। অর্থাৎ কোনো কিছু তুমি কি করছো, উল্লেখ করছো, উদ্ধৃত করছো, সেটা বোঝাতে সিঙ্গেল ইনভার্টেড কমা লাগে। আর কোনো কিছু তুমি কি করছো, কারো কথা কোটেশন করছো, সেটা হচ্ছে তোমার ডাবল ইনভার্টেড কমার প্রয়োজন হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে আমরা ব্র্যাকেটেরটা তো দেখলাম, এখন তোমরা আমাকে এই প্রশ্নগুলির উত্তর দাও যে এখানে কোনটা কোনটা সঠিক হবে, একদম ঝটপট করে একটু উত্তর দাও। ওকে, ওকে, ঠিক আছে। সো আমি একটু তোমাদের কমেন্ট গুলি দেখি। আচ্ছা, একটু কমেন্ট গুলি দেখি, আমার কমেন্ট কেন লোড হচ্ছে না। ওকে, সো তাহিয়ার উত্তর পেয়েছি, হি had all the qualifications yet he did not get the job, very good। আচ্ছা, we went to the playground, we played football and we enjoyed ourselves। তাহলে went to the playground and played football এর মাঝে সেমিকোলন হবে না বলো তো? আচ্ছা, ঠিক আছে। সো আমাকে একটু কমেন্টে সবাই উত্তরগুলি পাঠিয়ে দাও। হ্যাঁ, মতিলাল হায়দারের উত্তরটা ঠিক হয়েছে। 3 নম্বরটার উত্তরটাও একটু তাড়াতাড়ি করে দাও, যে করিম সেট প্লিজ গিভ মি দ্য শিট। আচ্ছা, রাহুল উত্তর দিয়েছে, ভেরি গুড, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রীতোষী বলেছো উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস, ভেরি গুড। আচ্ছা, করিম সেট প্লিজ গিভ মি দ্য শিট। সাদিয়া প্লিজ এর পিটা বড় হাতের হবে, বাকিটা ঠিক আছে। ছবি এর উত্তরও ঠিক হয়েছে। সো আমরা একটু সঠিক উত্তরগুলো দেখে নিই, এন্ড আমাদের ক্লাসটা আজকে এখানেই কমপ্লিটেড। দেখো, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, তারপরে সেমিকোলন, ইয়েট হি ডিড নট গেট দ্য জব, ফুল স্টপ। We went to the playground, semicolon, we played football, semicolon, we enjoyed ourselves, full stop.
করিম সেড কমা, এখানে কমা বসবে, তারপর প্লিজ এর এখানে বসবে আমাদের ডাবল কোটেশন, যেহেতু এটা রিপোর্টেড স্পিচ, পিটা বড় হাতের হবে, শেষে ফুল স্টপ হবে, তাহলেই ডান। সো তোমরা সবাই অনেক ভালো থেকো। আজকে আমরা পড়েছি পাংচুয়েশনের প্রথম ক্লাসটা। হোপফুলি নেক্সট ক্লাসে আমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন শেষ করে কিছু বোর্ড কোয়েশ্চেনও সলভ করতে পারবো। সো পাংচুয়েশনটা এই দফা আমরা খুব ভালো করে শিখছি। তোমরা একটু জানাও যে ক্লাসটা কেমন লেগেছে এবং তোমরা পুরো ক্লাসটা বুঝেছো কিনা, বুঝে থাকলে তো খুবই ভালো। আচ্ছা, ক্যান ইউ ইউজ কমা আফটার প্লিজ গিভ মি দ্য শিট? ইয়েস, উই ক্যান ইউজ কমা। রুবিনা, প্লিজ এর পরে কমা ইউজ করতে পারবে, না করলেও ভুল হবে না, করলেও সঠিক। আচ্ছা, আচ্ছা, ওকে, লেকচার শিট দিয়ে দিব, লেকচার শিট দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ডিড নট অর ডিডন্ট, হুইচ ওয়ান ইজ রাইট? সাদিয়া, দুইটাই রাইট। ডিড নটটা আমরা ইউজ করি তোমার ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, ডিডন্টটা ইউজ করি কথা বলার ক্ষেত্রে। যেমন আমি একটু বলি যে ডিড নটটা ইউজ হয় রাইটিং এর ক্ষেত্রে বা ফর্মাল কোনো একটা সিচুয়েশনে। রাইটিং বা ফর্মাল একটা সিচুয়েশনে ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্মটা হচ্ছে ডিডন্ট। এটা ইউজ হয় ইনফর্মাল ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইনফর্মালে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। বুঝেছো? এটাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ গাইস যারা ক্লাসটা করেছে এবং বলছে ভালো লাগছে। আমরা নেক্সট ক্লাসে পাংচুয়েশনটা শিখবো। ওকে, তোমরা সবাই অনেক ভালো থেকো। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।